আমাদের আসল মুক্তির জায়গা হচ্ছে শ্মশান, মাসান, সে চটা যেগুলো বলে, এরকম একটা অংশ বিভিন্ন প্রাণী সেই স্তম্ভ তৈরি হয়েছে। মাসান যে শিল্প, দুটো সিংহ দেখতে পাচ্ছি। পুজো আসতে আর কদিন বাকি? করগুনে এক্ষুনি কমেন্ট করো ভিডিওর একদম প্রথমেই, যেটা আমি বললাম। আচ্ছা যাই হোক, এখন কোথায় রয়েছে একটু বলে দিই। দক্ষিণ কলকাতার অন্যতম পুজো বকুল বাগান সার্বজনীন। বকুল বাগান সার্বজনীন একদম আমি সামনে রয়েছি। আসতে গেলে কি করে আসতে হবে? নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে তোমার যতীন দাস পার্ক থেকে তুমি আসতে পারো। আবার তার আগেরটা মানে ভবানীপুর, মানে নেতাজির যে স্টেশন, নেতাজি ভবন স্টেশন, সেখান থেকেও আসতে পারো। যতীন দাস পার্ক থেকে কাছে নিয়ারেস্ট হয়। তো যাই হোক, মণ্ডপের সামনে চলে এসেছি। মণ্ডপের সামনেটা একটু দেখাই। এই হলো তোমার মণ্ডপের সামনেটা। এখানে এই তোমার বাঁশের, তো বাঁশ দিয়ে টোটাল এইভাবে ব্যবহার করা হয়েছে, বাঁশ দিয়ে সামনের অংশটা। এবং এই যে অংশগুলো, এই যে চটা যেগুলোকে বলে, বাঁশের চটা যেগুলো বলে, সেগুলো দিয়ে এই রকম একটা ডিজাইন, সেই ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি একদম ফ্রন্টে। মণ্ডপে ঢোকার যে প্রবেশপথটা হবে প্রতি বছরের মতো, সেটা এটাই হবে। আমরা টিজারে এই নামটা দেখেছিলাম, বকুল বাগানের এই নামটা আলেখ্যা। এই আলেখ্যা দেখেছিলাম আমরা টিজারে। তারপর নাম চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কি হয়, এই টোটাল যে থিমটা সেটা হয়ে যায় নামটা মাসান, যেটা কিছুদিন আগেই প্রেস রিলিজ করে বকুল বাগান সার্বজনীন আমাদেরকে জানিয়েছিল মাসান। এবার মাসান অর্থে কি সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে শিল্পীর মুখে। এবং আমি তোমাদেরকে বলে রাখি, রাজবংশীদের এই যে মাসান, সেটা কিন্তু রাজবংশী সম্প্রদায়ের মানুষরা বেশি মানে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে ভিতরের অংশটাতে আমি প্রবেশ করব। এখানে তো গেটটা বন্ধ রয়েছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটা প্রবেশ করে। এইখানে যখন লাইটটা ফেলা হবে না, তখন কিন্তু দুর্দান্ত লাগবে পুরো অংশটা। চলে আসলাম মণ্ডপের ভিতরের অংশটাতে। এখানে একটু লাইটটা একটুখানি মণ্ডপে কম, তাই আমি যে লাইট, সে লাইট ব্যবহার করছি তোমাদেরকে দেখানোর জন্য। একদম শুরুতে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা অংশ, এই যে সম্প্রদায়ের মানুষদের যে কার্যকলাপ, সেটা তো ফুটে উঠবেই এই মাসানের মাধ্যমে। এই দিকের অংশটাতে আমি একটু দেখাই তোমাদের, বেশ কিছু পাখি দেখা যাচ্ছে, বিভিন্ন প্রাণী সেটা দেখা যাচ্ছে, গাছ, এই জিনিসগুলো দেখতে পাবো আমরা। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। এটা টোটালটা মাটি দিয়ে, মানে আমি তোমাদেরকে এই এন্টায়ার টোটাল মণ্ডপটার কথা বলি। এন্টায়ার মণ্ডপে মাটির কাজ রয়েছে। এবং আর যেটা দেখতে পাচ্ছি, এই দাদা কাজ করছেন এই মুহূর্তে, এই মাটির টোটাল দিয়ে কাজ করছেন। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খড় বাঁধার কাজ চলছে। সামনের দিকে একটা অংশ রয়েছে, সেখানে খড়ের তৈরি একটা জিনিস রয়েছে। এই জিনিসটা কিন্তু এরকম, এই মানে এই গাগুলোতে এরকম একটা কিছু পকেট মতো করা, মানে তাদের যে জিনিসটা আছে তাদের এই ব্যাপারগুলোকে পুরোপুরি ফুটিয়ে তোলার জন্য করা। তো আমি তোমাদেরকে এখান থেকে আস্তে আস্তে মণ্ডপের ভিতরের অংশ নিয়ে যাব। এটা পুরোটা কাঠের তৈরি, ঠিক আছে, সেটাকেই পুরো ইনস্টল করা। আমি এই টোটাল মণ্ডপে ঢুকে যে মাটির মানে গ্রাম্য পরিবেশ, সে পরিবেশ তো ফিল করলাম, কেননা পুরো মাটির ঘর। এবং বাইরে থেকে এখানে ওয়েদারটাও খুব ঠান্ডা ভিতরের অংশটাতে। তো এই যেটা বলছিলাম আমি, যেটা এখানে তৈরি হয়েছে, যে বিরাট আকারের একটা এরকম, এটা হচ্ছে বিশ্বাসের স্তম্ভ, সেটাকে এরকমভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। এটা পুরো খড় দিয়ে তৈরি। এই যে দাদারা কাজ করছেন, খড়গুলোকে এরকম করে বেঁধে 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 তারপর একটা এরকম বিরাট স্তম্ভ, সেই স্তম্ভ তৈরি হয়েছে। একটু কাছ থেকে এই কাজগুলো দেখাই, মানে ওই সম্প্রদায়ের মানুষদের যে আঁকিবুকি বা যে জিনিসগুলো, সেগুলো পুরোপুরি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর কিছুটা রং হয়েছে, কিছুটা পার্টে রং হয়েছে। এই দিক থেকে এই জিনিসটা দেখতে কিছুটা এরকমটা লাগছে, মানে একদম ফ্রন্টে যেটা আমরা দেখলাম। ধীরে ধীরে মণ্ডপের মানে আরও সামনের দিকটাতে আমি যত যাচ্ছি তত দেখতে পাচ্ছি যে কাজগুলো হয়েছে। আমি এদিকে আসবো, এদিকে একটা সুন্দর কাজ এই মুহূর্তে রেডি হচ্ছে, দেখানোর চেষ্টা করব তোমাদের। এই যে দেখো, এই যেটা আর্ট ওয়ার্ক, সেটা কিন্তু এখানে করছে অ্যাকচুয়ালি মাসান যে শিল্প, যে আর্ট ওয়ার্কটা, সেটাকেই এখানে কিন্তু দেখানোর চেষ্টা হচ্ছে। মানে এই অংশগুলোতে টোটাল যত তুমি জায়গায় যাবে, এই দেওয়ালগুলোতে এগুলো কিন্তু দেখতে পাবে। লাইভ ওয়ার্ক তোমাদেরকে দেখাই। এখানে এই যে কাঠের মধ্যে কাঠগুলোকে কেটে 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 এরকম দুর্দান্ত যে কাজ করা হচ্ছে। গাছ, কলা গাছের বিভিন্ন অংশ, তারপরে এইদিকে পাখি রয়েছে একটা, তো আঁকা রয়েছে, সেগুলোকে কেটে 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 কিন্তু তৈরি করছেন। এদিকে যারা বাকি যে
শিল্পীরা রয়েছেন, তারাও এখানে কাজ করছেন, খড় বাঁধার কাজ চলছে। এটা মনে হয় এটা ঘোড়ার কিছু অংশ, মানে মনে হচ্ছে, যদিও জানি না, আমি শিওর নই। বিভিন্ন প্রাণীর অংশগুলো আমি দেখতে পাচ্ছি এই টোটালি দেওয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে। দেওয়ালগুলো এদিকে যত যাব এই জিনিসগুলো দেখতে পারবো তত। এখানে একটু দেখাই, এই জায়গাটা স্পষ্ট একটা মানুষকে দেখা যাচ্ছে যে যার হাতে একটা বাদ্যযন্ত্র রয়েছে, ঠিক আছে, কিছুটা হয়তো বুঝতে পারছো তোমরা। তার হাতে একটি বাদ্যযন্ত্র, মাথায় একটা টুপির মতো কিছু রয়েছে। জানি এই ধরনের মানুষদের কিন্তু তারা কিন্তু এরকম ধরনের ড্রেস পরে থাকেন, সেই জিনিসগুলো স্পষ্ট। এখানে এই যে খড়গুলো বেরিয়ে আছে এই অংশগুলোতে, পুরোপুরি মণ্ডপে লাইটের কাজ হলে তো আরও দেখা যাবে। ওই সেকশনটাতে বিভিন্ন জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন আর্ট ফর্ম সেগুলো ফুটে উঠেছে। সর্বশেষ যে সেকশনটাতে আমি আসবো সেটা হচ্ছে ঠাকুর যেখানে রয়েছে, ঠাকুর ঘরটা। তো ঠাকুর ঘরে ঠাকুরটাও কিন্তু এখানে এই আদলে তৈরি হয়েছে, এখনও রং করা হয়নি যদিও। মুখটা তো আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু ঠাকুরের একদম কাছে চলে এসেছি। কিছুটা আমি তোমাদেরকে দেখাই, একটু আন্দাজ করাই। কি সুন্দর ঠাকুরটা দেখো, ভীষণ সুন্দর। দুটো সিংহ দেখতে পাচ্ছি, ওই যে অসুরকে দেখতে পাচ্ছি, কি সুন্দর সাজে তৈরি হচ্ছে টোটাল ঠাকুর। খুব ভালো লাগলো ঠাকুরটা দেখে। ঠাকুরের সামনে থেকে একটুখানি দেখাই, এই যে পার্টগুলো, এই যে ছোট 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 অংশ কিন্তু খুব ডিটেলের সাথে কাজ হয়েছে, সেগুলো কিন্তু বেশ দারুণ লাগলো। এই ফ্রেমটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই মণ্ডপের একদম সামনের অংশ থেকে দেখো, ফ্রেমটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে কাজটা হয়েছে। অ্যাকচুয়ালি মাসান নামটার অরিজিন কিন্তু শ্মশান থেকে, সেই জন্য মেবি তোমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ গায়ে কাঁটা দেওয়া ফিলিংসেরই ব্যাপার। কারণ আমরা শ্মশানকে নেগেটিভ হিসেবে ধরি। শ্মশান মানে একটা শেষ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, বা মানে একটা সব কিছুর হয়ে যাওয়া, খতম হয়ে যাওয়া। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, আমাদের মুক্তি, আমাদের আসল মুক্তির জায়গা হচ্ছে শ্মশান। তো যাই হোক, মাসান নামটা এসছে শ্মশান থেকে। এটা একটি রাজবংশী, উত্তরবঙ্গের রাজবংশীদের একটি আর্ট ফর্ম, যেটার জার্নিটা ইন্ডিয়া টু টিবেট, টিবেট টু চায়না, চায়না টু সিল্ক রুট হয়ে আবার ইন্ডিয়ায় প্রবেশ করা। আগে যেরকম টিবেটে থাঙ্কা পেন্টিং করা হতো, যেটা সিল্কের ওপর, আগে কিন্তু মাসান সেটাই করা হতো। সিল্ক রুট বন্ধ হয়ে যাওয়ার পর যখন সিল্কের অভাব বোধ করে, তখন বিভিন্ন অন্য মিডিয়ামে এটাকে রাজবংশীরা ট্রাই করতে থাকে। তো সেটা করতে করতে এক সময় তারা শোলাতে বা কর্কে ট্রান্সফার হয়, এবং এখন মাসান শোলাতে করা হয়। এই রাজবংশীরা সেই বিশ্বাসেই করে, এটা যে শুধু ফোক আর্ট ফর্ম সেটা নয়, এটা একটা রিচুয়ালসটা যদি বলি, মানে তারা যখন রোগ জ্বালা ব্যাধি, খানিকটা ফসলের কোনো ধর ফসল হচ্ছে না বা এরকম বিভিন্ন রকম প্রবলেমের জন্য একটা মাসানের রূপ দেয়, যেটা পুতুলের আকারে হয়, এবং সেটা মালাকার প্রজাতিরা বানায় শোলায়। এবং সেটা ওই বাড়ির চৌহদ্দির বাইরে একটা ছোট্ট জায়গা করা হয় বাঁশের, সেখানে পুজো করা হয় তান্ত্রিক বা ওঝার দ্বারা, এবং সেটাকে কিছু ছোটোখাটো বলি দেওয়া হয়, কিছু ভেজিটেবলস থাকে বা কিছু বুনো মোরগ পায়রা এরকম কিছু থাকে, তারপরে সেটা বিসর্জন দেওয়া হয়। তো এই পুরো বিষয়টা ওরা বিশ্বাস এবং তাদের একটা রিচুয়ালস থেকে করে, যেটাতে তাদের বিশ্বাস যে তাদের নেগেটিভিটি যত প্রবলেম আছে সেগুলো দূর হবে। পুরো মাসানের এইটাই হলো বেস। এখানে তন্ত্রের একটা নিম্ন স্তরের একটা ভাবনা এখানে আছে, যেটা আমরা এখানে প্রেজেন্ট করতে চলেছি এবারে। মাসানের মধ্যে একটা বুনো গন্ধ আছে। মাসান হয়তো কেউ জানেও না, আমার এইটুকু মনে হয় মাসান নিয়ে খুব অল্প লোক জানে যারা চর্চা করে। যেভাবে আমরা অন্য ফোক আর্ট ফর্ম, সেটা মধুবনী বলো বা আর্লি বলো বা ফাড়ি বলো, তারা সবাই জানে, মোটামুটি আজকালকার দিনে সবাই জানে। কিন্তু মাসান আর্ট ফর্মটা আমার মনে হয় না খুব একটা কেউ জানে, এবং মাসান আর্ট ফর্মের মধ্যে একটা রুডনেস, একটা ক্রুডনেস আছে, তো সেটা একটু অন্য রকম।
তো আমার মনে হয় এটাও সবার জানা উচিত, যেহেতু এটা প্রায় অবলুপ্ত একটা শিল্প এবং সেটা একটা ছোট্ট জায়গায় আবদ্ধ হয়ে আছে। তো এইবারের আমার বিষয়কে চুজ করার কারণে হচ্ছে এটা একটা হারিয়ে যাওয়া শিল্পকে একটু সবার কাছে পৌঁছে দেওয়া। আমার ইন্টারেস্ট টু তন্ত্র, কারণ আমি গত কবছর ধরে খুব তন্ত্রের প্রতি একটু আমার বেসিক একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। তো আমি পড়তে পড়তে জানতে জানতে যেগুলো হয়, অনেক ট্রাইবাল ফর্ম আছে যেগুলো আমাদের এখনও অজানা। বিশেষ করে যারা জানতে চায় হয়তো তারা গিয়ে জানতে পারলো, কিন্তু আর 5টা লোকের কাছে পুরোটাই অজানা। তো এইটা মানে ঘাঁটতে ঘাঁটতে আমি এটাকে খুঁজে পাই, এবং যিনি এই মাসান নিয়ে রিসার্চ করেছেন প্রায় গত 20 বছর ধরে, তো আমি এবারে তাকে আমাদের সঙ্গে পেয়েছি। তিনি ওখানকারই একজন মানুষ, যিনি বিশ্বভারতী থেকে তার ডিগ্রি। রাজবংশী? তিনি রাজবংশী না, মধুসূদন দাস, কিন্তু ওখানেই তার বড় হওয়া, ছোটবেলা থেকে ওখানেই বড় হওয়া, এবং তার শুধু ওনার জেনারেশন নয়, তার অনেক পূর্বপুরুষও ওখানেই বাস। তো তার সে অনেক কাছ থেকে মাসান শিল্পীদের এবং ওই প্রজাতিকে লক্ষ্য করেছে। তো সেটা মনে হয়েছে তার কাছে এটা খুব একটা অন্যরকম বিষয়, যেটা নিয়ে কাজ কেউ করেনি। এবং এই মধুসূদনদার হাত ধরে কিন্তু এটা প্রায় সারা বিশ্বব্যাপী এখন এটা প্রচুর ওয়ার্কশপ করায় উনি, এবং এটা নিয়ে প্রচুর চর্চা করে। তো আমরা এবার ওনাকে আমরা পাশে পেয়েছি পুরো কাজটা করার জন্য, এবং ওনার যে ডকুমেন্ট আমাকে দিয়েছেন, বই রিলিজ হয়েছে ললিত কলা একাডেমি, দিল্লি ললিত কলা একাডেমি থেকে। তো সেই ভাবনাগুলো, তার ডিটেলিংগুলো, তার প্রসেসগুলো আজকের নয়, প্রায় 20 বছর আগেকার ইনফরমেশন আমাকে দিয়েছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি ডকুমেন্টারি করেছি। তো সেইগুলো আমরা এই মণ্ডপের সামনে দেখানো হবে, যাদের ইন্টারেস্ট থাকবে তারা এসে পুরো ডিটেলসটা জানতে পারবে। তো প্রতিমার মধ্যেও একটা অদ্ভুত ছাপ আছে, যেটা মাসানের একটা ফর্ম, মানে আমরা কোচবিহারের বড় মার যে আদল খানিকটা দেখা যাবে, কিন্তু হয়তো একটা প্রেজেন্টেবল আর্টওয়ার্ক করতে গেলে আমরা কিছুটা আমাদের মতো করে মডিফাই করেছি বলা যায়। তো সেই মডিফিকেশন একটু প্রতিমার মধ্যে অবশ্যই থাকবে। তো সব মিলিয়ে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিউজিক। অর্পণ ঠাকুর চক্রবর্তী এবারের এখানকার মিউজিক করেছে। আমার মানে উদ্দেশ্য ছিল ওর প্রতি যে বিষয়, যে ভাবনা এবং যে বেস, তার যে ফর্ম, সেই ফর্মটা যেন এখানে থাকে। কোথাও যেন ফোক মানেই খুব হালকা গান বা এরকম আমি কিছু চাইনি। তো মিউজিকের মধ্যেও সেরকম একটা ভিন্ন স্তরীয় একটা ব্যাপার থাকবে। আশা করি পুরোটা মিলে খুব সুন্দর একটা কাজ দাঁড়াবে। আমার একটা লিমিটেশনস আছে আমার ছেলের জন্য। আমাদের টিম গেছে সেখানে গিয়ে আমরা অরিজিনাল আর্ট ফর্ম নিয়ে আসছি। এখনও চেষ্টা চালাচ্ছি যে আমাদের ব্যবস্থা হয়েছে এখানে এসে দুজন এসে বসবার, কিন্তু একটা কিছু প্রবলেম হয়েছে, হয়তো এরা এখানে আসবেও। অবশ্যই সেখানে একটা আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো। অ্যাকচুয়ালি তারা খুব, যারা রাজবংশীরা না, খুব মানে ইন্ট্রোভার্ট হয়, তাদের বাইরের অত প্রলোভন বা কোনো আকর্ষণই তাদের খুব একটা। কারণটাও কি আছে, যেমন তুমি বলছিলে একটু আগে যে মধুবনী আর্ট বা বিভিন্ন আর্টগুলো মানুষের কাছে বা ছড়িয়ে যেভাবে ছড়িয়ে পড়েছে, একদম এটাও কি তার কারণ যে তারা কাজটা ছড়াতেই চায় না? একদমই তাই। তাদের কাছে এটা একটা বিশ্বাস, মধুবনী একটা আর্ট ফর্ম, এটা তো একটা রিচুয়ালসের মধ্যে ঢুকে যাচ্ছে। তাদের কাছে এটা বিশ্বাস, এটা একটা দেবতা। হ্যাঁ, তো সেইখানে তাদের বিশ্বাসটা অন্যরকম, সেই জন্য তারা খুব একটা বাইরে প্রকাশ্যে আসার অতটা ইন্টারেস্ট দেখায় না। তবুও কনভিন্স করানোর চেষ্টা চলছে, মধুসূদন দাই হেল্প করছে, মেবি আমরা তাদেরকে নিয়ে আসতে পারবো। তো সেই প্রচেষ্টাও চলছে। খুব সুন্দর। মানে আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমরা তো বিভিন্ন জায়গায় মণ্ডপ ঘুরে ঘুরে দেখি, কোথাও না একটা এই মাসার নামটা না কোথাও একটা আমাদেরও মানে কোথাও কানে ভীষণভাবে একটা আঘাত করেছে, যে ব্যাপারটা কি। একদম। যাই হোক, আমরা তো আসবোই, কারণ এটার সাথে আমার মনে হয় শব্দের সাথে লাইটেরও একটা দারুণ একটা ব্যাপার থাকবে। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। অবশ্যই। টোটাল মণ্ডপটা তোমাদেরকে ওয়াইডলি দেখিয়ে দিলাম, ভিতর থেকে কেমন লাগছে পুরো অংশটাই দেখানোর চেষ্টা করলাম। যদিও শিল্পীরা কাজ করছেন, তো সেজন্য আমি তাদের যাতে কোনো সমস্যা না হয় সেভাবেই দেখাতে হবে আর কি, সেটার জন্যই দেখালাম আমি তোমাদেরকে। যাই হোক, কেমন লাগলো আজকে এই ভিডিওটা? বকুল বাগানের পুজোটা কারা কারা দেখে থাকো প্রতি বছর আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, আবারও আসছে নতুন একটি ব্লগ। ততক্ষণের জন্য বিরতি। টাটা, ভালো থাকো সবাই।